আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট এন্ড কোলোরেক্টাল সার্জন। কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটাকে আপনারা সবাই পিজি হাসপাতাল নামে জেনে থাকেন। আজকে একটা গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো। সেটি হচ্ছে পাকস্থলী ক্যান্সার বা স্টোমাক ক্যান্সার। স্টোমাক ক্যান্সার বা পাকস্থলী ক্যান্সার রোগটি হচ্ছে, এটি আমাদের পাকস্থলীতে খুব আস্তে আস্তে ধীরে ধীরে এবং হঠাৎ করে নির্ণয় করা একটি রোগ, যেটি আসলে আমাদের জীবন হানিকর বা ঝুঁকিকর বা জীবনকে আসলে খুব বিপদের সম্মুখীন করে ফেলে। পাকস্থলী ক্যান্সার রোগটি আসলে আমাদের পাকস্থলীর যে মিউকোসা বা সাবমিউকোসা, এখান থেকে প্রথমে তৈরি হয়, পরবর্তীতে এটি আশেপাশে অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। এটি প্রাথমিক অবস্থায় সাধারণত ডায়াগনোসিস করাটা আসলে আমাদের ডিফিকাল্ট হয়, কারণ রোগীরা আসলে প্রাথমিক যে সাইন সিমটম বা উপসর্গগুলো, এগুলো আসলে ইগনোর করে থাকে। এটা আমাদের কাছে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক দেরিতে আসে। আসলে চিকিৎসা করাটা তখন অনেক জটিল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যে কিছু উপসর্গ আপনি যদি দেখে থাকেন বা মনে করে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের দ্রুততার সাথে পরামর্শ নেওয়া। যেমন আপনার দেখা যায় হঠাৎ করে বদহজমের পরিমাণ বেড়ে গেছে, আপনার বয়সটা বেশি, 40-50-এর উপরে, যদি ডিসপেপসিয়া হয়, আপনার দেখা যায় হার্ট বার্ন হচ্ছে, বা দেখা যায় যে খাবার পরে বুকে জ্বালা পোড়া করছে, আপনার দীর্ঘদিন আলসারের সমস্যায় ভুগছেন বা পাকস্থলী আলসারের সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া দেখা যায় আপনার পারিবারিক হিস্ট্রি আছে বা পারিবারিকভাবে আপনার এই ধরনের রোগের প্রবণতা আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন সাসপেক্টেড হয়ে থাকবেন। তাছাড়া দেখা যায় আপনার পাকস্থলীতে পূর্বে কোনো সার্জারি হয়েছে বা অন্য কোনো পাকস্থলী রোগে ভুগছেন, যেটি আসলে পাকস্থলী ক্যান্সার তৈরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও কিছু জেনেটিক বিষয় আছে, সেগুলো নিয়েও এটা আসলে পাকস্থলী ক্যান্সার তৈরিতে ভূমিকা পালন করে, যদিও সেটি আসলে এখন আমাদের অতটা জানাটা গুরুত্বপূর্ণ নয়। প্রাথমিকভাবে যেগুলো দরকার সেগুলো আমরা বললাম। আপনি হঠাৎ করে দেখবেন ওজন কমে যাচ্ছে, কিংবা আপনার খাওয়ায় অরুচি বেড়ে গেছে, বদহজম হচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, খাওয়ার পরে পেটটা ফুলে যাচ্ছে, এবং আপনি অনেকদিন যাবত আলসারের সমস্যায় ভুগছেন, এগুলো আসলে আপনার যদি থেকে থাকে, আপনি অবশ্যই দ্রুততার সাথে চিকিৎসকের পরামর্শ নিবেন। এটা তো গেল উপসর্গ। এখন আসা যাক, এই ধরনের যদি কোনো রোগ আমাদের হয়ে থাকে, তাহলে আমরা কি করব বা কি পরামর্শ নিব, কার কাছে যাব? আসলে যে কোনো ক্যান্সার চিকিৎসা একটি মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, মানে এটা আসলে কয়েকটা বিভাগের চিকিৎসকদের পরামর্শে আমরা এই চিকিৎসাটা সম্পন্ন করে থাকি। কিন্তু ডায়াগনোসিসের পারপাজে আমরা নর্মালি দেখা যায় যে ক্লিনিক্যাল সাইন সিমটমের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটি পালন করে, সেটি হচ্ছে আমার এন্ডোস্কোপিক টেকনিক। এন্ডোস্কোপি করে আমরা দেখি পাকস্থলীর ভেতরে কোনো আলসার আছে কিনা বা কোনো টিউমার আছে কিনা, এবং সেখান থেকে আমরা প্রয়োজনীয় ভাবে বায়োপসি নিয়ে থাকি বা কোনো টিস্যু নিয়ে থাকি, যেটা আমরা পরবর্তীতে পরীক্ষার জন্য পাঠাই, এবং সেটার মাধ্যমে প্রমাণিত হয় যে এটা কোনো খারাপ ধরনের টিউমার নাকি ছোট নর্মাল টিউমার বা কোনো নর্মাল আলসার। এটা আসলে আমরা এটা এন্ডোস্কোপির মাধ্যমেই দেখতে পাই, এবং এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। এরপরে দেখা যায় আমরা সিটি স্ক্যান করতে পারি, যেটা একটা রোগ নির্ণয় হওয়ার পরে এটি কতদূর পর্যন্ত ছড়িয়েছে বা এটার ব্যাপ্তি কতদূর পর্যন্ত। এছাড়া দেখা যায় আমরা পেট সিটি, এখন অত্যাধুনিক অনেক পরীক্ষা নিরীক্ষা এসেছে, যেগুলোর মাধ্যমে আমরা এর গুরুত্ব সহকারে দেখে থাকি যে এটি পাকস্থলী ক্যান্সারটি আসলে কতদূর পর্যন্ত এর বিস্তার লাভ করেছে। সেই অনুযায়ী আসলে আমাদের পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ভর করে থাকে। এখন আসা যে অনেকে আছেন যে ক্যান্সার নির্ণয় হয়েছে, এখন আসলে চিকিৎসা পদ্ধতিটি কেমন? আসলে পাকস্থলী ক্যান্সারের চিকিৎসায় অনেকগুলো চিকিৎসা পদ্ধতি আছে, যেগুলো আসলে আমরা অ্যাপ্লিকেশন করে থাকি। সেক্ষেত্রে আমরা প্রথমে এমডিটি মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ এর মাধ্যমে চিকিৎসা প্রক্রিয়াটা এগিয়ে নিই। যেমন সার্জন, প্যাথোলজিস্ট, অনকোলজিস্ট, দেন হচ্ছে সার্জিক্যাল গ্যাস্ট্রোন্টোলজিস্ট অথবা সার্জিক্যাল অনকোলজিস্ট। এনাদের ক্ষেত্রে আমরা সবাই একটা টিম মিলে আমরা একটা ডিসিশন নিই যে চিকিৎসা পদ্ধতিটি এখন কেমন হবে। প্রাথমিকভাবে যেটা হয় যে আমরা এটা এন্ডোস্কোপিক্যালি যদি চিকিৎসা করা সম্ভব হয়, সেটা করে ফেলি, যেটা পিএমআর বা ইএসডি বলে, মিউকোসাল বা সাবমিউকোসাল ডিসেকশন যেটা আমরা করে থাকি। সেটা প্রাথমিক খুব ইনিশিয়াল স্টেজে যদি ধরা পড়ে থাকে, তাহলে এটা করা যায়।
এছাড়া দেখা যায় সেকেন্ড অপশন হচ্ছে সার্জিক্যাল অপশন। এই সার্জিক্যাল অপশনের আগে অনেক সময় আমরা কেমোথেরাপি দিয়ে থাকি, অথবা অপারেশনের পরবর্তীতে কেমোথেরাপি প্রয়োজন হতে পারে, এমনকি রেডিওথেরাপির প্রয়োজন অনেক সময় হতে পারে। তবে পাকস্থলী ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয় যে কেমোথেরাপি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এটা অনেকটা বেশ কেমো সেন্সিটিভ হওয়ার কারণে দেখা যায় অপারেশনের আগে আমরা যদি কেমোথেরাপি দিই অনেক সময় টিউমারটা অনেক ছোট হয়ে যায় এবং আমাদের অপারেশন করাটা খুব ইজি এবং রোগীর জন্য খুব সুবিধাজনক পর্যায়ে চলে যায় অপারেশনটা, এবং সেক্ষেত্রে লংজিভিটি বা লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়ে যায়। এবং অপারেশনের পরবর্তীতেও আমরা কেমোথেরাপি দিয়ে থাকি, যেটাকে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বলি, যদিও এগুলো আসলে অনকোলজিস্টরা নির্ধারণ করেন যেটা আসলে তারা কিভাবে কোন টাইপের কেমোথেরাপি দিবেন। কিছু ক্ষেত্রে যেসব ক্ষেত্রে দেখা যায় ক্যান্সার রোগটা আসলে ছড়িয়ে পড়েছে, আসলে অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসে, আনফরচুনেটলি আসলে আমাদের তখন খুব বেশি কিছু করার থাকে না। তখন দেখা যায় যে আমাদের পেলিয়েটিভ কিছু চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। অ্যাকচুয়ালি এগুলো সিমটোমেটিক টাইপ। সাপোজ আপনার পেটের ভিতরে পানি চলে এসছে, বা জন্ডিস হয়ে গেছে, টিউমার লিভারে ছড়িয়ে পড়েছে, অথবা পেটের ভেতরে ছড়িয়ে পড়েছে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এবং খাদ্যনালীতে ছড়িয়ে পড়েছে, লাংসে চলে গিয়েছে, বোনসে চলে গিয়েছে, সেই সব ক্ষেত্রে আসলে আমাদের খুব বেশি করার থাকে না কিছু। তখন আসলে আমরা পেলিয়েটিভ কেমোথেরাপি অথবা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে থাকি। এমনকি রোগীরা দেখা যায় যে একদম মাঝামাঝি থেকে শেষ স্টেজে দেখে দিয়ে খেতেই পারে না, খাবার খেলে পেটটা ফুলে যায়, কারণ টিউমার খাবার যে আমাদের পথ বা খাদ্যনালী সেটা আসলে আটকে ফেলে। তখন আসলে আমাদের দেখা যায় অপারেশনের মাধ্যমে একটা বাইপাস খাদ্যনালী তৈরি করে দিতে হয়, আমাদের ফিডিং জেজোনোস্টমি করে দিতে হয়। দেখা যায় এরপরে আমরা হয়তো বা ওষুধপত্রের মাধ্যমে টিউমারটি ছোট করে অনেক সময় আমরা অপারেশনের যোগ্য করে তুলি, অপারেবল করে তুলি নন অপারেবল থেকে। সো এখন এটা আসলে একটা জটিল প্রক্রিয়া, এই একটা ক্যান্সার চিকিৎসা। সো যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, যদি আমরা আর্লি স্টেজে আমরা চিকিৎসাটা নিতে পারি বা চিকিৎসকের পরামর্শ নিতে পারি বা রোগটা নির্ণয় করতে পারি, তাহলে দেখা যায় আমাদের রোগ নির্ণয় যতটা সহজ হয়, চিকিৎসা পদ্ধতিও ততটি সহজ হয়ে থাকে। এবং এরপরে দেখা যায় যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আসলে যেটা সবচেয়ে আসলে লক্ষ্য করা যায়, আমরা আমাদের দেশে দেখা যায় আমরা লো সোশিও ইকোনমিক কান্ট্রির দেশ, তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে আমরা আলসারের সমস্যাটাই কমনলি ভুগে থাকি, পাকস্থলী আলসার বা গ্যাস্ট্রিক আলসার, অনেকে যেটাকে গ্যাস্ট্রিকের রোগ বলে থাকেন আমাদের সাধারণ ভাষায়। সেটি একটা কমন অর্গানিজম দিয়ে হয়, সেটি হচ্ছে এইচ পাইলোরি। এটা এক ধরনের ব্যাকটেরিয়া যেটা আমাদের পাকস্থলীতে ক্ষত তৈরি করে এবং আলসার তৈরি করে। এই ব্যাকটেরিয়াটি খুবই হুমকি স্বরূপ আমাদের পাকস্থলী ক্যান্সার তৈরির ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের গুরুত্ব সহকারে এবং দ্রুততার সাথে এই ধরনের কোনো আলসার বা ব্যাকটেরিয়া সংক্রমণ হলে চিকিৎসা নিতে হবে। এবং এন্ডোস্কোপিক্যালি এটা দেখা যায় বা আমাদের চিহ্নিত করা যায় এই ধরনের কোনো ব্যাকটেরিয়া আছে কিনা, সেটা আমাদের অনেক ধরনের পরীক্ষা আছে, সেগুলো আমরা দেখতে পারি। এবং এটা আসলে প্রাথমিক অবস্থায় এইচ পাইলোরি ইনফেকশন হলে আসলে চিকিৎসা পদ্ধতিটি খুব সোজা, এবং সেক্ষেত্রে শুধু একটা ইরাডিকেশন থেরাপির মাধ্যমে আমরা এইচ পাইলোরিটি আমরা দূর করতে পারি। অবশ্যই এটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে। সো এটা এখন একটা ক্যান্সার যেহেতু হয়েছে, তখন চিকিৎসা পদ্ধতি কেমন হবে সেটা আমরা আলোচনা করলাম, কিন্তু এখন আমরা আসলে এসব ক্যান্সার থেকে দূরে থাকার জন্য কি করতে পারি সেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমত হচ্ছে আমরা যে আসলে বর্তমানে রিচ ফুড গুলো খাচ্ছি, যেটার ভিতরে সবচেয়ে স্মোক ফিশ, গ্রিল, স্টেক, পোড়ানো খাবার, পোড়ানো মাংস, এগুলো আসলে অ্যাভয়েড সম্পূর্ণরূপে করতে হবে। অতিরিক্ত লবণযুক্ত খাবার খাওয়া যাবে না, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাকস্থলী ক্যান্সার তৈরির ক্ষেত্রে। যদি যাদের আলসারের সমস্যা আছে, দীর্ঘদিন আলসারের সমস্যায় ভুগছেন, অবশ্যই আলসার চিকিৎসা চমৎকারভাবে নিতে হবে এবং ঠিকভাবে সম্পন্ন করতে হবে, তাহলে দেখা যায় আলসার থেকে ক্যান্সারের তৈরি হওয়ার প্রবণতা একদম কমে যাবে বা থাকবে না বললেই চলে। এছাড়া যাদের ফ্যামিলিয়াল হিস্ট্রি আছে, পারিবারিক বংশগত এই ধরনের রোগ আছে, বা দেখা যায় যে আগে পাকস্থলীতে কোনো অপারেশন হয়েছে বা সার্জারি হয়েছে, তাদের ক্ষেত্রে নিয়মিত স্ক্রিনিং এর মাধ্যমে থাকতে হবে। তাহলে এই রোগটি যদি কখনো আবির্ভাব হয়, হঠাৎ করে দেখা দেয়, তাহলে আমরা খুব দ্রুততার সাথে এটা ধরতে পারবো এবং প্রম্পটলি মানে দ্রুততার সাথে এটা চিকিৎসা পদ্ধতিটি গ্রহণ করতে পারবো। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই সবশেষে বলে থাকি যে আমাদের উচিত যেটা হচ্ছে যে সবসময় তাজা খাবার গ্রহণ করা, কখনো জমানো খাবার না খাওয়া, এবং এইসব রেস্টুরেন্টে গিয়ে যেটা আমরা করে থাকি যে স্মোকড ফিশ, গ্রিল খাবার, স্টেক, কাবাব, এগুলো আসলে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করা, তেল চর্বি খাবার জাতীয় যত অ্যাভয়েড করা যায়, ভেজাল মুক্ত খাবার গ্রহণ করা, এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, এবং অবশ্যই যে কোনো সমস্যায় চিকিৎসকের শরণাপন্ন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করছি অল্প কিছু তথ্যের মাধ্যমে আপনাদের সহযোগিতা করতে পারবো।